আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আজকের আলোচনার বিষয় খুব তো ঢাকঢোল পিটিয়ে ভারতের সঙ্গে শেখ হাসিনার করা সমস্ত দেশ বিরোধী চুক্তি বাতিল করার হুমকি দিয়েছিল এই অন্তর্বর্তী সরকার এবং তার সহযোগী দলগুলো। কতটা হলো সেই কাজ? 2024-এর 8 আগস্টে ক্ষমতায় এসে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার ঘোষণা করেছিল যে শেখ হাসিনার করা বাংলাদেশ ভারত বেশিরভাগ চুক্তি দেশের স্বার্থ বিরোধী, তাই সেসব চুক্তি বাতিল করা হবে। তারা বেশ কিছু চুক্তির উল্লেখও করে। 1 বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে এই বাতিল করার প্রক্রিয়া কতটা এগোলো সে বিষয়ে আজকাল কোনো জায়গায় কোনো কথা শোনা যায়নি। সেদিন যারা খুব হইচই শুরু করেছিল এই বিষয়টি নিয়ে, তারাও এখন চুপচাপ। তো সেই বিষয়টি নিয়ে 2-4 কথা আজকে বলবো শুধু আলোচনা হিসাবে। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের ঘোষণা ছিল শেখ হাসিনার ভারতের সঙ্গে করা স্বার্থবিরোধী চুক্তিগুলো প্রথমে খতিয়ে দেখা হবে, তারপর বাতিল করা হবে। 24শে জুলাই আন্দোলনের আগেই এই চুক্তি বাতিলের দাবিতে সবচেয়ে সরব ছিল দল হিসেবে বিএনপি নেতারা ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের করা চুক্তির বিরুদ্ধে নানান মন্তব্য দাবি প্রকাশ করেছিলেন। তাদের প্রধান বক্তব্যগুলো 2-4টে নিচে দেওয়া হলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার ভারত সফরে স্বাক্ষরিত বেশিরভাগ চুক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে পারে। তিনি বলেন, চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিএনপির জন্ম বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যাকে খুব ভারত বিদ্বেষী বলে যার একটা সুনাম আছে বা দুর্নাম যাই বলুন না কেন, তিনি দাবি করেছেন শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে গোপন ও অন্যায্য চুক্তি হয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে আপোষ করেছে। তিনি এসব চুক্তি বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে নতুন করে আহ্বান জানিয়েছেন। বিএনপি নেতারা আরো সব নেতারাই বলেন, বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলা হয়েছে। তারা আরো উল্লেখ করেন, চুক্তিগুলো একপাক্ষিক, বাংলাদেশের জনগণের কোনো স্বার্থ সেখানে সংরক্ষিত হয়নি। তারা কি কি বিষয়ে ভারতের সমালোচনা করেছেন? সীমান্ত হত্যা, পানির হিস্সা, দেশের অভ্যন্তরে ভারতের রেল ও অবাধ বিচরণের সুযোগ, সামরিক সহযোগিতা, এসব বিষয় নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এসব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন। বিএনপি নেতাদের বক্তব্যে আরো দেখা যায়, তারা অভিযোগ করেছেন শেখ হাসিনা নিজের ক্ষমতা চিরস্থায়ী করতে ভারতের সঙ্গে এসব চুক্তি করেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যর্থ করেছেন। সংক্ষেপে বিএনপি নেতারা একে স্বার্থ বিরোধী, গোপন, অন্যায্য ও দেশ বিরোধী চুক্তি হিসেবে আখ্যা দিয়ে সরকারের কর্মকাণ্ডের প্রচন্ড বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে ভবিষ্যতে ক্ষমতায় এলে এসব চুক্তি বাতিল ও জনসংঘাতে সম্পৃক্ত করবেন বলে আশ্বাস দেন। জুলাই অভ্যুত্থানের সময় থেকে ভারত বিরোধী মনোভাব তীব্রতা লাভ করে বাংলাদেশে এবং 8 আগস্ট ক্ষমতায় পালাবদলের পর নতুন সরকার থেকে চুক্তি বাতিলের একেবারে যথেচ্ছ হুমকি দেওয়া হয় প্রায় প্রতিদিন, প্রতি মুহূর্তে। 1 বছরও বেশি সময় হয়ে গেল, ভারতের সঙ্গে সামান্য কিছু চুক্তি বাতিলের খবর এসেছে বটে। যেমন কলকাতা ভিত্তিক জাহাজ নির্মাতা সংস্থার সঙ্গে প্রায় 180 কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। এছাড়া গার্ডেন শিপ বিল্ডার্সকে দেয়া ওশান গোয়িং ট্রাক বা জলবাহন তৈরির বরাত বাতিলের ঘটনাও ঘটেছে। এসব বাতিলের পেছনে ফলে ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্কের অবনতি এবং বাণিজ্য এবং রাজনৈতিক অনিশ্চয়তা লক্ষ্য করা গেছে। তবে খবর যা পাওয়া গেছে, ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 90টির মতো চুক্তি আছে। বাংলাদেশ ভারতের মধ্যে বিভিন্ন সময় অনেক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, নিরাপত্তা, সংস্কৃতি এবং অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তির বিস্তারিত বিবরণ দিলাম।
1971 সালের বাংলাদেশ ভারতের যে চুক্তি হয়েছিল, এটা যেটার নাম হচ্ছে 7 দফা চুক্তি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার ও ভারত সরকারের মধ্যকার একটা চুক্তি ছিল এটা। 1972 সালে এটি 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তিতে রূপান্তরিত হয়। শর্ত ছিল স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সাহায্য ও বাংলাদেশে ভারতীয় বাহিনীর সাময়িক অবস্থান সহ বিভিন্ন বিষয়ে সমঝোতা। তা সেই সাময়িক অবস্থান সেরে যথা নিয়মে ভারতীয় সৈন্য ফিরে এসেছিল ভারতে, বাংলাদেশে থাকেনি। এরপরে 2015 সালের বড় চুক্তি ও সমঝোতাগুলো হয়। সেগুলো কিরকম ছিল? দ্বিপাক্ষিক বাণিজ্য ও নৌপথ, স্থল সীমান্ত, বিদ্যুৎ সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির কিছু সমঝোতা, অনেক সমঝোতা। 3500 মেগাওয়াট এলএনজি ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিনিয়োগ ছিল, সেগুলো কিন্তু এখনো চলছে। সামুদ্রিক নিরাপত্তা, মানব পাচার, জাল মুদ্রা বিরোধী কর্মসূচি, এই কর্মসূচিগুলো নিয়ে কয়েক মাস আগে ভারত এবং বাংলাদেশ কিন্তু যৌথ সমুদ্রে তারা মহড়া দিয়েছে। সীমান্ত হাট সম্প্রসারণ ও ছিটমহল বিনিময় হওয়াতে যে বাংলাদেশের লাভ হয়েছে এ অতি বড় অন্ধও জানে। ভারতের অনেক জমি বেশি চলে গেছে বাংলাদেশের দখলে, সেটা সবাই জানে। তবু রাজনীতি করবার জন্য এগুলো বলা হয়েছে যে ছিটমহল ইত্যাদি বিনিময় করে আমরা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা হারিয়েছি ভারতের কাছে। এরপরে ধরুন রেলপথ সংযোগ ও বাস চলাচল চুক্তি। আগরতলা, ঢাকা, কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে এবং রেলপথ পুনরায় সংযুক্তকরণ হয়েছে। এতে লাভ হয়েছে কার? বাংলাদেশ থেকে যে বিপুল সংখ্যক মানুষ ভারতে আসে বিভিন্ন কাজে, সেই কাজগুলোর মধ্যে বড় থাকে মেডিকেল ভিসা পাওয়া, মেডিকেল এখানে চিকিৎসা সংক্রান্ত ব্যাপার। তাহলে তারা বাংলাদেশে কোনো লাভ হয়নি, কিন্তু বলা হচ্ছে কি এতে নাকি শুধু ভারতের লাভ। এরপরে পরিবহন ও ট্রানজিট সম্পর্কিত চুক্তি। একটি দেশ অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন ও ট্রানজিট সুবিধা পাওয়া। এটা তো চীন করেছে পাকিস্তানের সাথে। চীন পাকিস্তানের সাথে এইটাই তো সিপিইসি, তার মূল তো এইটাই যে অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করা। কিন্তু ভারতের সাথে শেখ হাসিনা করেছেন, অতএব এটা খুব খারাপ, এর বিরোধিতা করতে হবে। কেন? এর ফলে ভারতের কি সুবিধা হয়েছে? বাংলাদেশের কোনো সুবিধা হয়নি। কিন্তু না, সেগুলো দেখা হবে না, কারণ রাজনীতি করতে হবে। এরপরে ধরুন মাসুলের বিনিময়ে ভারত বহু ক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্ন সুবিধা দিয়েছে, কিন্তু মাসুল ছাড়াই। এরপরে দেখুন ডিজিটাল পার্টনারশিপ ও পরিবেশ সহযোগিতা। বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপের চুক্তি করেছে। এটা তো হচ্ছে সভ্যতার এগিয়ে যাওয়ার সাথে সাথে ডিজিটাল ভারত বাংলাদেশকে ডিজিটাল করবার জন্য এটা হচ্ছে ভারতের একটা বড় ভূমিকা নিয়েছিল। গ্রিন পার্টনারশিপ, ব্লু ইকোনমি ও সমুদ্র গবেষণায় সহযোগিতা, এগুলোর কোনোটাই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে নয়, কিন্তু বলা হয়েছে, প্রচার করা হয়েছে সবই নাকি হচ্ছে ভারতের স্বার্থে। প্রতিরক্ষা ও সামরিক শিক্ষা সহযোগিতা, ডিফেন্স সার্ভিসেস, স্টাফ কলেজ, সামরিক শিক্ষা এক্সচেঞ্জ প্রোগ্রাম, অর্থাৎ বাংলাদেশের যেমন মানুষ তারা যাবে, সামরিক বিভাগের মানুষজন তারা ভারতে যাবে শিক্ষা নেওয়ার জন্য, আবার উল্টোভাবে ভারত থেকেও বাংলাদেশে আসবে। এই যে এক্সচেঞ্জ করা, এটা হয়েছে, এটা কি খারাপ? এছাড়াও খনি, কৃষি, জলসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি ইত্যাদি নানা ক্ষেত্রে নানামুখী